সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমি আর সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা। আমরা স্বাস্থ্যের নানান দিক নিয়ে আলোচনা করে থাকি, বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে কথা বলে। কিন্তু যারা আসলে রোগ ব্যাধি নিয়ে গবেষণা করে থাকেন, আজকে আমি এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আছে কথা বলতে চাই, যিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ মোর্শেদ, একজন অণুজীব বিজ্ঞানী। বিশেষ করে আমরা জানি যে যার গবেষণায় যা নিরন্তর পথচল। বিভিন্ন সময়ে আমরা স্বাভাবিকভাবে আমরা যে ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকি, যে ধরনের ভ্যাকসিন দিয়ে থাকি, এই ধরনের সবকিছুর পেছনে কিন্তু রয়েছে একটি, আমরা বলবো যে পেছনের দিকের আ দীর্ঘদিনের কর্ম পরিকল্পনা, এবং সেই কাজের সাথে আমরা যখন উনি সম্পৃক্ত হয়েছেন তখনই কিন্তু নতুন কিছু বেরিয়ে এসেছে। পৃথিবীর এই গবেষণার ফলেই কিন্তু আজকে চিকিৎসা বিজ্ঞানের এই উন্নতি, এবং এই অণুজীব বিজ্ঞানী হয়ে গড়ে ওঠার পেছনে ওনার যে ত্যাগ এবং শ্রম এবং তিতিক্ষা, এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনায় আসতে চাই। আমরা স্বাগত জানাচ্ছি ডক্টর মোহাম্মদ মোর্শেদ আপনাকে। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এবং আপনার দর্শকদেরও অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ আমি করার একটু জন্য। যদি সঙ্গে যুক্ত করতে চাই, শুধুমাত্র একজন ক্লিনিক্যাল অণুজীব বিজ্ঞানী নয়, ডক্টর মোহাম্মদ মোর্শেদ একজন প্রোগ্রাম হেড, জেনেটিক ডিজিজ অ্যান্ড ইমার্জিং প্যাথোজেন, ব্রিটিশ কলাম্বিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ক্লিনিক্যাল প্রফেসর প্যাথোলজি অ্যান্ড ল্যাবরেটরি মেডিসিন, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা, ফেলো দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস, ফেলো বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস। অনেকগুলো আসলে বিশেষণের সাথে যুক্ত আপনার নাম, এবং একই সঙ্গে নিশ্চয়ই এই পথ চলা একদিনের নয়, দীর্ঘদিনের পথ পরিক্রমায় আজকের আপনি। তো আমরা একেবারে শুরুতে জানতে চাই যে আপনার জন্ম কোথায় হয়েছে, কিভাবে আপনার শৈশবটি কেটেছে? উম, আমার শৈশবটা আমি বলবো যে খুবই মধুর এবং হোয়াট এভার আই এনজয়েড, মানে আমার মেয়ে সে তার কিছুই ছিটে ফোটাও পায়নি। আমি একটা বিশাল পরিবারের ভিতরে মানুষ এবং জন্মটা আমার পাসপোর্ট সার্টিফিকেটে বাংলাদেশে জন্ম, কিন্তু ইনফ্যাক্ট আমার জন্ম ইন্ডিয়াতে, ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল বর্ধমান জেলার লক্ষ্মীপুর নামের একটা গ্রামে। আচ্ছা। এবং ওই গ্রামের নামটা আমি জানি, আমার অত আইডিয়াও নাই। তার মানে আমি খুব ছোটবেলায় ক্লাস 2-তে পড়ি, তখন আমি চলে আসি এসেছে। আমার বাবা মার সাথে। তো তারপরে কুষ্টিয়া মানে আমাদের গ্রামের স্কুলে আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করি। তারপরে আমার বাবা আমাকে ট্রান্সফার করে কুষ্টিয়া হাই স্কুল, যেটা ইউনাইটেড স্কুল ছিল, যেখানে ডক্টর কুদরতে খুদা উনি ও লেখাপড়া আচ্ছা। করেছিলেন। তো ওই স্কুলে আমার পড়াশোনার সৌভাগ্য হয়। তারপরে সেখান থেকে যেহেতু আমি গ্রাম থেকে আসতাম, অ্যাটেন্ডেন্সের কারণে জেলা স্কুলে কুষ্টিয়া কলেজে, গভর্নমেন্ট কলেজে পড়ার সুযোগ হয়নি। কুষ্টিয়া ইসলামিয়া কলেজে পড়তে হয়েছিল সে সময়। আচ্ছা। পরবর্তীতে তো ঢাকা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ বটনিতে আমি অনার্স করি। এর পরবর্তীতে তখন একটা সার্কুলার আসলো যে হুম। যারা অনার্সে ফার্স্ট ক্লাস পাবে দে তাদের ক্যান গো টু দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি মাস্টার্স। তো তখন মাস্টার্সে ভর্তি হলাম। এরপর থেকে তো মানে পিএইচডি করলাম। মাইক্রোবায়োলজি তখন মনে হয় মাত্র শুরু হলো। মাত্র শুরু, আমরা সেকেন্ড ব্যাচের সেকেন্ড ছাত্র। ব্যাচ। তাহলে তো আপনারা একেবারেই মানে মাইল ফলকের সাথে মাইল যুক্ত ফলকের বলা সাথে যায় যে যুক্ত। দ্বিতীয় ব্যাচ যখন মাত্র হ্যাঁ, শুরু হয়েছে ঢাকা এবং ওই বিশ্ববিদ্যালয়ে। সময় একটা আমাদের ভিতরে একটা বিশাল চিন্তা ছিল যে আমাদের সার্টিফিকেটটাও আসলে এটা আ মানে একসেপ্টেবল অ্যাকসেপ্ট হবে হবে কিনা। কিনা, মানে নতুন একেবারেই একটি সাবজেক্ট, এটি এই অনেক রিস্ক ধরনের থাকে। অনিশ্চয়তা ছিল। ছিল। বললেন যে ছোটবেলা খুব চমৎকার, মধুর কেটেছে। মানে কি ধরনের ছোটবেলা কেটেছে? কি করতেন? অনেক দুষ্টুমি করতেন যেমন কিনা? আমাকে আমার বাবা যে কুষ্টিয়া, মানে উজানগ্রাম স্কুল থেকে কুষ্টিয়া পাঠালো, ওটাই দুষ্টামির কারণ ছিল। কারণ আমার একটা গ্রামে আমি বড় হয়েছি, যেখানে আমাদের বাড়িটাও ছিল একটা বড় কৃষি পরিবারই বলতে পারেন। তো আমাদের বাড়িতে যেমন সব ধরনের জীবজন্তু, কোনোটা ছিল সবই না এমন ছিল। কিছু নাই। মানে মহিষ, গরু, ছাগল, ভেড়া, যা বলা যায় এভরিথিং ছিল। এবং আই গ্রু আপ উইথ এ লার্জ ফ্যামিলি, মানে আমার চাচা, ফুপু, মামা, জি। মামি, নানা, নানি, এটা আ একান্নবর্তী পরিবারের একান্নবর্তী সঙ্গে পরিবারের বড় সঙ্গে। হয়েছেন। আর তারপরে আশেপাশের বন্ধু-বান্ধব তো ছিল এবং আমি সবচাইতে খেলাধুলা করতে চাইতাম, বন্ধু-বান্ধবের সাথে সময় কাটাতাম। বাসায় আসতে সন্ধ্যা হয়ে যেত। তো তখন মনে হয় আব্বা চিন্তা করেছিল যে ওখানে থাকলে হয়তো লেখাপড়াটা হবে না। তাই একটু এইজন্যেই I had to go to কুষ্টিয়া এবং সলিটারি লাইফ শুরু হলো তখন। একা, একা একটা বাসা নিয়ে থাকতে হয়েছে বিখ্যাত বিজ্ঞানী কুদরতি খুদা যে স্কুলে পড়েছেন, আপনি সেই স্কুলে সেই পড়েছেন। স্কুলে পড়ার তো সৌভাগ্য সেই হয়েছিল। তার কোনো প্রভাব বা সেই চিন্তাটি যখন না, পড়েছেন, ওই সময় চিন্তা করেছেন ওনার কিনা? নাম বলা হয়েছিল ক্লাসে। তো তখন ওইভাবে আসলে চিন্তা করিনি। কিন্তু তখন মনে হচ্ছে উনি তো অনেক বড় মানুষ।
আচ্ছা, ওখানে তবে এই স্কুলের আমি ছাত্র, দ্যাট ওয়াজ এ প্রাউড মোমেন্ট। একেবারেই খুবই চমৎকার করে বললেন। আমরা একটু জানতে চাই যে এই হঠাৎ মাইক্রোবায়োলজির প্রতি আপনার এই ফ্যাসিনেশন কেন তৈরি হলো? আপনি তো বোটানির ছাত্র ছিলেন। হ্যাঁ, এইটা আমি যদি বলি, এই কথাটা আমাকে জিজ্ঞেস করেছিল আমি যখন ডিস্টিংগুইশড মাইক্রোবায়োলজিস্ট অ্যাওয়ার্ড পাই কানাডাতে, মানে হোল কানাডার ভিতরে আই ওয়াজ গিভেন দ্যাট অ্যাওয়ার্ড। তো তখন আমাকে এই প্রশ্নটা করা হয়েছিল এবং আমি বলেছিলাম যে আমি আসলে আমার আগে আরেকজন ইনফেকশাস ডিজিজের উপরে, প্রায় ওনার বয়স 80-র উপরে, উনি পেলেন। তো তখন উনি বলল যে উনি জ্ঞানের জন্যে এফআরসিপিসি করার পরে আবার ইউএসএতে যে একটা ইউএসএ ডিগ্রি করেন, উনি ক্যানেডিয়ান ভদ্রলোক। তো তখন আমি বলেছিলাম যে আমি আসলে জ্ঞানের জন্যে ওই মাইক্রোবায়োলজিতে যাইনি। আমি গিয়েছিলাম যে মাইক্রোবায়োলজিতে গেলে সাথে সাথে আমি একটা চাকরি পাবো পাশ করার সাথে সাথে। দ্যাট ওয়াজ মাই মোটিভেশন। মানে এটা কিন্তু চমৎকার একটা ক্যারিয়ার প্ল্যান ছিল এর সাথে যুক্ত। তো সবাই মানে খুব এনজয় করছে জিনিসটা। বাট ইন ফ্যাক্ট দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। কারণ আমরা যখন ওই জেনারেশনে বড় হয়েছি তখন আমরা চাকরিটাকে বেশি প্রাধান্য দিয়েছি রাদার দেন হোয়াট আই ওয়ান্ট টু বি। অ্যাকচুয়ালি, আর মাইক্রোবায়োলজিটা এমনই একটা সাবজেক্ট, যদি কেউ জানে, যে কারোরই এটা ভালো লাগবে, এটা ভালো লাগবে। প্রত্যেকেরই ভালো লাগবে। এত সুন্দর একটা সাবজেক্ট যেটা চোখে দেখা যায় মানে না, এবং তারপরে সেই জিনিসটা দিয়ে আমরা দেখতেছি তারা একটা অ্যাকশন করতেছে। মানে এটা আসলে ভীষণ অবাক লাগে যে আমার চারপাশে অনেক এক্স্যাক্টলি। মানে জীবাণু হুম, ঘুরে বেড়াচ্ছে, আমরা হুম, হুম, তাদেরকে দেখতে পাচ্ছি না। আমার যখন সূচনা হলো, হুম, হুম, এর আগে তো মানুষ আসলে ভাবতো যে হুম, হুম। বিভিন্ন খারাপ বাতাস, দূষিত বাতাস লেগে মানুষ অসুস্থ হচ্ছে। জি, যখন এই ওয়ার্ল্ডটি আবিষ্কৃত হলো, যেটা এক্স্যাক্টলি। মানুষের সংখ্যার চেয়ে হ্যাঁ, অনেক গুণ হুম, বেশি, হুম, তখন কিন্তু আসলেই অবাক হ্যাঁ। হওয়ার বিষয়। এবং সেই আমি এইখানে জগৎটিতে একটা বলি, জি, ছোট্ট একটা যুক্ত জিনিস। করেন। আমাদের শ্রদ্ধেয় মরহুম প্রফেসর আনোয়ার আজিম চৌধুরী, তিনি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। উনি আমাদের ক্লাসে একটা এক্সপেরিমেন্ট করিয়েছিলেন। আচ্ছা, আমরা সবাই ক্লাসে গিয়েছি, উনি অনেকগুলো পেট্রি ডিশ নিয়ে এসেছেন। তো বলছে সবাই তোমরা এখানে হাতের ছাপ দিবা। তো হুম, আমরা ওই পেট্রি ডিশের উপরে হাত রাখলাম। পরে যার যার নাম সই করে রাখলাম। আর তারপর ওখানে আবার স্ট্রিক করতে বলেছি। দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তো পরের দিন দেখলাম যে ওখানে কি পরিমাণ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া গ্রো করেছে আরকি। কারোটাতে ফাঙ্গাস, কারোটাতে এটা। তো আমাদের হাতে যে কত ব্যাকটেরিয়া লেগে আছে। তো দ্যাট ওয়াজ এ প্রাইম এক্সাম্পল। সো ওই জিনিসগুলা, মানে যারা এই সাবজেক্টের সাথে থাকবে obviously অন্য they have একটি to love it. জগতের সঙ্গে অন্য আসলে আসলে যাওয়া। যুক্ত হয়ে হুম, যাচ্ছেন, হুম। যেটি বলছিলাম। আমরা আসলে একটু জানতে চাই যে তারপর ক্যারিয়ারের পাথওয়ে কিভাবে শুরু হলো? আপনি মাইক্রোবায়োলজিতে মাস্টার্স ক্যারিয়ারের করলেন। pathway, and I had an opportunity to work with Professor Dr. KMS Aziz. উনি আইসিডিডিআর ডিরেক্টর ছিলেন ওই সময়। তো ওনার সাথে কাজকর্ম করে থিসিস করে জমা দিলাম। তো তখন সেই সময় এটা মরহুম জিয়াউর রহমান সাহেবের আমল ছিল আরকি, উনি প্রেসিডেন্ট ছিলেন। তো উনার একটা অ্যানাউন্সমেন্টে যে বলা হলো যে যারা আ ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পাবে আচ্ছা, অনার্সে বা মাস্টার্সে তাদেরকে ব্যাংকে চাকরি দেয়া হবে ডিরেক্ট। তা আমি ওই দলে পড়ে গেলাম আরকি। তো চাকরিও পেলাম কৃষি ব্যাংকে। ট্রেনিং করলাম। ট্রেনিং এর শেষের দিনে কোইন্সিডেন্টালি প্রফেসর আজিজ আমাকে ডাকলেন। ডেকে বললেন যে, "মোরশেদ, তুমি টেকনাফ যাও।" স্যার কেন? তো বললে, "ওখানে ল্যাবরেটরি আছে, ওখানে তুমি কিছুদিন কাজ করে আসো। ওখানে একটা টেকনিশিয়ানের পোস্ট খালি হয়েছে, ওখানে ওই পজিশনে তুমি যাও। তো তোমার রেজাল্ট হলে আমি তোমাকে অফিসার করে দিব।" তা আমি তো বললাম, "জি স্যার।" তো পরে বাসায় আসলাম। বাসায় এসে আমার ওয়াইফের সাথে আলাপ করলাম। আমার ওয়াইফ বাই দ্য ওয়ে শি ইজ অলসো ফ্রম ইউর ডিপার্টমেন্ট। প্রফেশনাল, এবং শি ইজ এ ডক্টরেট লাইক মি, এবং আচ্ছা, সে বটনিতে পিএইচডি করেছে, এবং সে সময় আমরা ২ জনই মাস্টার্স করা। তো ওকে বললাম যে কি করব? এবং আমার ক্লাসমেটও সে। ও বলল যে, "তুমি টেকনাফ যাও।" আমি বললাম, "তোমার কি মাথা খারাপ? ব্যাংকে আমাকে ম্যানেজারের পজিশন দিয়ে পাঠাচ্ছে আর এখানে আমি টেকনিশিয়ান হতে যাব?" তো আমার এখনো মনে আছে ঐদিন সে বলেছিল যে, "তুমি কি টাকা গোনার জন্য মাইক্রোবায়োলজি পড়েছো? তো আমি যেটা বলি তুমি সকালবেলা উঠে চলে যাও।" তো দ্যাট ওয়াজ মাই স্টার্ট টার্নিং পয়েন্ট বেসিক্যালি। যে আসলে হুম, মাইক্রোবায়োলজির দিকে হুম। ধাবিত হওয়ার একটি সেটাই আমি টার্নিং বলব যে পয়েন্ট। গাইডলাইন। এবং she also accompanied me there, এবং ওইখানে trust me or not, there's even not a good toilet, মানে we had a very rough time, বাট ওই সময় আমার কাছে মনে হয়েছিল স্যার বোধহয় আমাকে পানিশ করছে। তো এখন মনে হয় যে দ্যাট ওয়াজ এ ব্লেসিং। তো আমি লার্ন এ লট, এবং ওখান থেকে আমরা আসলে অনেক কিছু করেছিলাম। যে দ্যাট ল্যাবরেটরি didn't have electricity, আচ্ছা, ওইখানে যে এগ হ্যাচার যেটা সেটা আমাদের ইনকিউবেটর ছিল।
আর আমার কতগুলো বড় বড় প্রেসার কুকার ছিল, দ্যাট ওয়াজ মাই অটোক্লেভ। ওহো! এবং আর একটা ইন্টারেস্টিং যে প্রোগ্রাম ফর অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি অ্যান্ড হেলথ, এরা একটা ফ্রিজ দিয়েছিল। আচ্ছা, এই ফ্রিজটাও ফ্রিজটা কেরোসিন দিয়া চলে। কিভাবে সম্ভব? কেরোসিন দিয়া ওরা কেরোসিন দিয়া যে লাইটটা ওইটাকে কিভাবে ট্রান্সফরমার দিয়ে একটা ও! ইলেকট্রিসিটি মানে জেনারেট সেখানে করে, কোনো বিদ্যুৎ ছিল না? কোনো বিদ্যুৎ ছিল না, নো ইলেকট্রিসিটি। এর ভিতর দিয়ে আই রান এ ফুল প্লেজেড মাইক্রোবায়োলজি ল্যাব উইথ দ্য, এবং উই হ্যাড অ্যাবাউট 500 স্যাম্পলস এ ডে। এবং শিগেলা ডিসেন্ট্রির এত প্রকোপ, I have isolated about 2 to 3,000 Shigella dysentery type 1. এবং we published 2 papers in Lancet. I developed a media there. এবং আমি যেটা একটু আগে আপনাকে জি। বলছিলাম যে ডিরেক্ট এটা কোন অ্যান্টিবায়োটিক, সময়কাল? এইটে সময়কালটি 1981-82 এরকমের 81, দিকে, 82 এই আচ্ছা। সময়ের দিকে। তো ওই সময়কালে এবং এই যে জি। ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক সাসেপ্টেবিলিটি টেস্ট করেছিলাম প্রথম, কিন্তু ওই সরাসরি সময় তো আর লেখাজোখা করি নাই। কিন্তু আমি প্রায় 8-10 বছর পরে দেখেছি অন্য একটা দেশ থেকে এসএম এর জার্নালে পাবলিশ হয়েছে ডিরেক্ট সাসেপ্টেবিলিটি টেস্টিং। কারণ ওখানে যে পেশেন্টগুলো আসতো এতই সিরিয়াস, the whole plate was covered by Shigella. There's nothing else, no E. coli, no Klebsiella, nothing. রাইট। So you can put a disc and you can see whether they are resistant to nalidixic acid or সরাসরি tetracycline. সেখানে সরাসরি অ্যান্টিবায়োটিক সেখানে দিয়ে। দিয়ে পরের দিনই within 16 hours you can see the isolation as well as the susceptibility result. So এই ধরনের অনেক কাজকর্ম ওখানে করতে মানে পেরেছিলাম, এটা যার তো কারণে ভীষণ বিস্ময়ের বিষয় যে মানে বিদ্যুৎবিহীন একটি অবস্থায় একটি ল্যাব, মাইক্রোবায়োলজির মতো একটি ল্যাব আপনি চালিয়েছেন। এবং খুবই কোয়ালিটি অ্যাসিওর্ড। জি। আমরা এর পরের জার্নিটি কিভাবে? সেই টেকনাফ থেকে শুরু হয়ে তার টেকনাফ পরবর্তীতে থেকে কোথায় গেলেন? তারপরে তো আমি আসলাম। আমাকে স্যারের কথা মতো অফিসার বানালেন। তো অফিসার হয়ে তারপরে আমি ঢাকাতে আসলাম। ঢাকাতে তখন এক ভদ্রলোক ছিল ডক্টর ব্র্যাড কে। তো উনি আসলেন আমেরিকা থেকে, জন হপকিন্স থেকে। তো উনি তখন আমাদের সাথে কথাবার্তা বলছিলেন। তো উনি আমাকে বললেন যে আমাকে প্রমোশন দিয়ে ঢাকাতে রাখা হবে যদি আমি 3 বছরের কমিটমেন্ট করি। আমার মাঝে মধ্যে একটু প্রবলেম হয়। তো আমি মুখের উপরে বলে ফেললাম যে না, আমি তো 3 বছরের কমিটমেন্ট দিব না। কারণ আমি যদি পিএইচডি করার অপরচুনিটি পাই তাহলে তো আমি চলে যাব। তো উনি বললেন, "নো, দেন ইউ ক্যানট ওয়ার্ক।" আমি বললাম, "ওকে ফাইন, আই উইল কুইট।" তো কুইটটা বলে ফেলেছি, তারপরে মনে করলাম যে কি করলাম আমি। তো ডক্টর আজিজের রুম ছিল নিচে। তো গেলাম, তো বললাম, আমি তো কেঁদেই ফেলেছিলাম বেসিক্যালি সেই সময়, যে স্যার আমি তো এটা ভুল করে ফেলছি। তো তখন উনি বললেন যে, "মাই সন, ইউ ডিড দ্য রাইট থিং। তো কাম টুমরো মর্নিং আই উইল টেক ইউ টু দ্য শিশু হসপিটাল।" আচ্ছা। তো ওইখানে গেলাম। ওইখানে ডক্টর তুফাইল আহমেদ তখন ফাউন্ডার চেয়ারম্যান, উনি ওইটা শিশু হসপিটালের। উনি বললেন, "এই ছেলে, তুমি কি আজকে থেকে কাজ করবে?" আমি বললাম, "জি, জি স্যার, আজকেও কালকে থেকে করি স্যার।" তো বলে, তারপর ওনার সেক্রেটারিকে বললেন একটা সিনিয়র রিসার্চ অফিসারের একটা চিঠি পোস্ট। লিখে ওকে দিয়ে দাও। তো দিল। ওইখান থেকে শিশু হাসপাতালে জয়েন করলাম। ওখানে তারপর আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম। তারপরে হঠাৎ করে একদিন প্রফেসর কামাল উদ্দিন আহমেদ, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, উনি আমাকে হুম। খবর পাঠালেন যে উনি আমাকে নিতে চান, কারণ উনি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট করতে চান। আচ্ছা। তো আমি তো সাথে সাথে, আমার তো ইউনিভার্সিটি চাকরি করার অনেক আগের থেকেই শখ। তো গেলাম। তো কিন্তু যেটা হলো যে এখানে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম, আবার ওখানে যে আবার লেকচারার হতে হলো। কিন্তু উইদিন 6 মান্থ হি কেপ্ট হিজ ওয়ার্ড অ্যান্ড প্রমোটেড মি টু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলাম। ওখানে কিছু গবেষণা করলাম পানি নিয়ে। এবং আমি প্রথম আমার থিসিস ওয়ার্কে ইন্টারটক্সিজেনিক ইকোলাই বের করি বুড়িগঙ্গা রিভারের ওয়াটার থেকে। ওখানেও জাহাঙ্গীরনগর থেকে কিছু কাজ করলাম। তারপরে তো জাপানে পিএইচডি করতে গেলাম। পিএইচডি করে ফেরত আসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর হলাম। কিন্তু আমার মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট ওপেন করার খুব ইচ্ছা ছিল। আচ্ছা। তো তখন আমি রাইট সাইডেই ছিলাম ইউনিভার্সিটির। প্রপোজাল দিলাম। তো কোনো এক সিনিয়র প্রফেসর বলে বসলো যে, "ও মোর্শেদ সাহেব, আপনি মাইক্রোবায়োলজি করবেন, তো আপনার লাভ হবে। আপনি আজকে জাপান যাবেন, কালকে আমেরিকা যাবেন, এখানে যাবেন, ডিপার্টমেন্টের কী হবে?" আমি বললাম, "স্যার, এটা তো স্টুডেন্টদের জন্যে।" বললেন, "না, না, এখন এটা করা যাবে না।" তো তখন আরও বিভিন্ন আমার ফ্যামিলি ইস্যু, বিভিন্ন ইস্যুতে আলটিমেটলি ডিসিশন নিলাম যে বাইরে চলে যাব। তো জানি না ভালো কি মন্দ, তো এখনো দেশের জন্য তো মন কান্দে। মানে একটি ধারাবাহিকতায় ছিলেন কিছু ছিলাম, করার জন্যে, হ্যাঁ। কিন্তু তো আসলে তারপরে যে বিদেশে গেলাম, তারপরে থেকে এই সিটিসিতে জয়েন করলাম, এই তো।
আপনার পিএইচডি, হ্যাঁ, সিডিসিতে ও গিয়েছেন হ্যাঁ, তারপরে পিএইচডি পিএইচডি করেছি জাপানে। জাপানে। হ্যাঁ, পিএইচডির মূল বিষয়টি কি ছিল? মূল বিষয় ছিল এটা, এটা খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। এখানে আমি বোরেলিয়া দাতনি বলে একটা স্পাইরোকিট নিয়ে কাজ করার সুযোগ জি। পাই, যেটার অ্যানিমেল মডেল ফ্যান্টাস্টিক। ইফ ইউ ইনজেক্ট সিঙ্গেল স্পাইরোকিট, on the third day, if you take the tail off and a drop of blood, you can see under microscope millions of spirochete. It's just such a fantastic model. দারুণ একটি তো বিষয়। ওই ব্যাকটেরিয়াটা নিয়ে যখন আমি কাজ করি, আমার কাজের মূল বিষয় ছিল যে যে এই যে একটা ইনফেকশন হলে যে অ্যান্টিবডি ডেভেলপ করে বডির ভিতরে, এই অ্যান্টিবডিগুলা কোন রুট দিয়ে যায়। একটা মা তো বাচ্চাকে নার্সিং করে, প্লাস বাচ্চাকে তার উম্বে সে রাখে 10 মাস, বা মাইসের ক্ষেত্রে আরও কম। কিন্তু কোন রুট দিয়ে কোন অ্যান্টিবডিটা যায়, তো এই অ্যান্টিবডির যে সাবক্লাস, যেটা আইজিএম, আইজিজি, আইজিই, আইজি, এই সবগুলার আবার আবার আইজিইর আবার সাবক্লাস আছে, আপনি জানেন যে জি। আইজি জি 2A 2B এই ধরনের। Right. তো দেখলাম যে সার্টেন সাবক্লাস সরাসরি মিল্ক থেকে যায়, এটা প্লাসেন্টা দিয়ে যায় না। যাচ্ছে না। আর কিছু অ্যান্টিবডি প্লাসেন্টা দিয়ে যায়। তো দ্যাট ওয়াজ পাবলিশড ইন ইনফেকশন অ্যান্ড ইমিউনিটি অ্যাট দ্যাট টাইম। ওকে। সো এইটা আমার কাজের বিষয় মানে ছিল। খুবই মানে এবং গুরুত্বপূর্ণ একটি কাজ। এবং ফরচুনেটলি আমার 4 বছরের স্কলারশিপে আমার পিএইচডি প্রায় 2.5 বছরেই শেষ হয়ে যায়। তো বাকি আচ্ছা। কিছুটা দিন আমাকে আমার প্রফেসর কাজ করার সুযোগ দিয়েছিল হেলিকোব্যাক্টর পাইলোরির উপরে। তো ওখানে আমি কাজ করেছিলাম, এবং বাংলাদেশে এসে আমি পিজি হসপিটালের সাথে এবং ডায়াবেটিক্স হসপিটালের সাথে একটা ফ্যান্টাস্টিক কাজ করেছিলাম, সিরো প্রিভ্যালেন্স অফ হেলিকোব্যাক্টর পাইলোরি। এবং আমি এখানে দেখিয়েছিলাম ওই যে টেকনাফের জি। এক্সপেরিয়েন্সে যে উইদাউট এই গবেষণাটি কি ছিল? হেলিকোব্যাক্টার পাইলোরি তো আসলে আমরা দেখেছি বিশাল যে প্রবলেম মানে বাংলাদেশে। গ্যাস্ট্রিক বা হ্যাঁ, যেটা হ্যাঁ, আমরা বলি পেপটিক হ্যাঁ, আলসার ডিজিজের অন্যতম একটি কারণ কারণ, এবং কারণ অনেক সময় গ্যাস্ট্রিক কার্সিনোমার অন্য একটি কারণ। তো এই গবেষণাটি আমাদের দেশের প্রেক্ষাপটে কি চিত্র সেটা আমি বলতে চাচ্ছি জি। যে প্রথম কথা যে এখানে কোনো আইসোলেশন ছিল না, কোনো আইসোলেট ছিল না। কারণ এখানে মাইক্রো অ্যারোফিলিক কন্ডিশন লাগে, অ্যাডভান্স ইকুইপমেন্ট লাগে। জি। তো তখন আমার ওই টেকনাফের আইডিয়া থেকে তাই আমি বললাম যে হোয়াই নট, লেট আস ট্রাই দ্য ওল্ড টেকনোলজি লাইক দ্য ক্যান্ডেল জার। তো প্লেটিং করে মানে স্টমাকের বায়োপসি নিয়ে প্লেটিং করে দিয়ে তারপর ওখানে ক্যান্ডেল জ্বালিয়ে ক্যান্ডেলটা বন্ধ করে ও দিলে যে 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 ধোঁয়াটা অক্সিজেন ডিপ্রাইভেশন হয়, ডিপ্রাইভেশন এবং হচ্ছে। পারফেক্টলি উই আইসোলেটেড, এবং উই পাবলিশড ইন ল্যান্সেট এগেন এটি দ্যাট তো খুব পেপার। দারুণ একটি গবেষণা করেছেন আপনি। হ্যাঁ, বলা যায় যে একদম মানে লাক্সই প্রযুক্তি, মানে হ্যাঁ, দেশীয় প্রযুক্তিতে সেটা সেটি করেছিলাম। করা এবং যায়। তারপরে আরেকটা কাজ যেটা করেছিলাম, অবশ্যই এখানে পিজির এক ভদ্রলোক ছিল, ওনার নামটা আমি মনে করতে পারতেছি না। উনি মানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ছিলেন, উনি যথেষ্ট হেল্প করেছিলেন, এবং হি রোড দ্য পেপার আলটিমেটলি। এবং আমরা সেরো প্রিভ্যালেন্স করেছিলাম যে আমাদের পেশেন্ট পপুলেশনে যে সাসপিশিয়াস যারা গ্যাস্ট্রিক পেন নিয়ে আসে, হুম, এই হুম। পপুলেশনের ভিতরে কত পার্সেন্ট হেলিকোব্যাক্টর পাইলোরি একদম। আছে। হ্যাঁ। এবং ইট ওয়াজ 100%। মানে এখন তো সেটি আলোচনা মানে আসার পর এখন এটাকে ইরাডিকেট করার জন্য অনেক ধরনের এক্স্যাক্টলি। মেডিকেশন এবং আমরা দিচ্ছি। ইরাডিকেশনের জন্য আমি গতকালকে আমার ডিপার্টমেন্ট বললাম যে তোমরা এটার উপর একটা রিসার্চ করতে পারো, কারণ হেলিকোব্যাক্টর পাইলোরির মেইন প্রবলেম হলো ইট নিডস মাল্টি ড্রাগ। আপনি জানেন জানি এটা যে আমরা যেটা কোয়াড্রাপুল ড্রাগ থেরাপি বা ট্রিপল একদম ড্রাগ থেরাপি বলা হয়। এটা কিন্তু কিট হিসেবে আমরা হ্যাঁ, সেটা দিয়ে কিন্তু থাকি। প্রবলেম হলো যে এই কিটের একটা না একটা রেজিস্ট্যান্স, সেই জিনিসগুলো আমরা না জেনেই কিন্তু ট্রিটমেন্ট করছি, 6 মাস পরে আবার রিলাপসে ফেরত আসছে। একদম। তো এইটার উপরে বাংলাদেশে প্রচণ্ড কাজ করা যায়। এখন টেকনোলজি ডেভেলপ হয়েছে, স্টুল থেকে ইউ ক্যান এক্সট্রাক্ট ডিএনএ, ডু দ্য হোল জিনোম সিকোয়েন্সিং, অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ রেজিস্ট্যান্ট, হুইচ ওয়ান ইজ নট। আমরা আরো অনেক অ্যাডভান্স ওয়েতে আসলে ওইটা আগাতে আমরা পারি। কাজ করতে পারি। আমরা যে জার্নিটির কথা চিন্তা করি যে সেটি হচ্ছে যে বাইরের দেশের যে আপনার মানে কর্মক্ষেত্র সেটি নিয়ে কথা বলতে চাই। তবে তার আগে একটা ছোট্ট Thank you. সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম ডক্টর মোহাম্মদ মোরশেদ, একজন অণুজীব বিজ্ঞানী, গবেষণার পথে যার পথ চলা, তার সম্পর্কে, এবং আমরা আরো জানতে চাই। তবে তার আগে একটা সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিত হাসান। আজকে আমরা ডক্টর মোরশেদের একজন অণুজীব বিজ্ঞানী হিসেবে তার দীর্ঘ যে পথ চলা এ বিষয়ে কথা বলছিলাম। ডক্টর মোরশেদ, আমরা ছিলাম বাংলাদেশ পর্যন্ত, এরপরে বাইরে চলে গেলেন, সেখানে সিডিসির সাথে যুক্ত হলেন। এখানে আসলে এটি নতুন একটি ধারায় নতুনভাবে কাজ মানে কর্ম পরিকল্পনা শুরু করলেন। সেই যে সময়টি কেমন ছিল? আসলে কি ধরনের
অবদান সেখানে আপনার যুক্ত হয়েছে? আমার ওখানে আমি বলব যে আমি প্রায় আমার 27 ইয়ার্স রানিং সিডিসির সাথে সম্পৃক্ত, এবং আমি মনে করি যে এভরি ডে আমাদেরকে মনে হয় একটা এক্সাইটিং ডে। মানে গেলে যে কালকে যে কি আসবে উই ডোন্ট নো। আচ্ছা। এই যে একটা আননোনের ভিতর দিয়ে যাওয়া, এবং আই হ্যাভ কাভার্ড মেনি আউটব্রেকস, এবং আমার যে মেইন ইন্টারেস্ট ফ্রম মাই পিএইচডি দি স্পাইরোকিটস, রাইট। যেমন যে বললাম যে আমি যে অ্যান্টিবডি ট্রান্সফার করলাম বা হেলিকোব্যাক্টার, এগুলো সবই স্পাইরাল ব্যাকটেরিয়া। হ্যাঁ। তো আমি ওখানে যে ওই স্পাইরাল ব্যাকটেরিয়ার উপরে কাজ শুরু করি। তো একটা হলো লাইম ডিজিজ, যেটা বোরেলিয়া ব্রুকডোরফেরি বলে একটা ব্যাকটেরিয়া হ্যাঁ, করে। বলুন। আর আরেকটা আমার মেজর কাজ যেটা সিফিলিস। এটা অনেক পুরানো, প্রায় ১০০ বছরের পুরানো পুরনো রোগী আমরা পুরনো সেই রোগ। বাংলাদেশেও আছে, পৃথিবীর সব দেশে আছে। ডেভেলপিং কান্ট্রির চাইতে এখন দেখা যাচ্ছে ডেভেলপড কান্ট্রিতেই বেশি। আচ্ছা, তো এটা ট্রিপোনেমা প্যালিডাম দিয়ে প্যালিডাম যেটা হয়। হচ্ছে। এই ২ টা ডিজিজের উপরে আমার কাজকর্ম সবচাইতে বেশি। তো এই অনেকে ক্লেম করে যে তাদের ডিজিজ আছে, কিন্তু আসলে নাই। কিন্তু ডিজিজগুলা এক্সপ্যান্ড করতেছে কিনা হরাইজন, সেই জিনিসগুলা। তো আমি ১ম এ দেখতে চাইলাম যে একটা মানুষ যখন কমপ্লেইন করছে যে একটা ডিজিজ আছে, আমি বলছি নাই। নিশ্চয়ই ইন বিটুইন দেয়ার আছে যে কোথা সামথিং থেকে কি হচ্ছে না হচ্ছে। তো আই ওয়ান্টেড টু গো টু দ্য রুট। তো এক্সাক্টলি। তখন আমি কিছু ফিল্ড লেভেলের কাজ করি। ফিল্ড থেকে টিক স্যাম্পল কালেক্ট করি। তারপর মাইস ট্র্যাপ করে মাইসের বডি থেকে টিক কালেক্ট করি। তারপর আরেকটা জিনিস যেটা করেছিলাম যে এই যে মাইগ্রেটরি বার্ডগুলা যেগুলো আসে, আসেন। বার্ডগুলাও কিন্তু তাদের এই বিক এবং তাদের এগুলাতে তারা এই স্পাইরোকিট ক্যারি, নিয়ে এই আসে। টিক্স ক্যারি করে নিয়ে আসে। টিক্স হয়তো আমাদের দর্শক অনেকেই না জানতে পারে। টিক্স মানে ওই যে বাংলাদেশে আমরা যেটা আঁঠল বলি, গরুর, ছাগলের হুম, গায়ে যে থাকে না আঁঠল, হ্যাঁ, বা লোকাল আচ্ছা ল্যাঙ্গুয়েজে লেগে বলে, থাকে লেগে একদম থাকে রাইট। যেগুলো একটা, হ্যাঁ, এবং অনেক রক্ত সাক করে। তো ওই ডিজিজটার উপরে কাজ করতে যেয়ে দেখলাম যে আসলে ব্রিটিশ কলাম্বিয়াতে সেই লাম ডিজিজটা আছে। এবং আরেকটা জিনিস যেটা আমি বের করলাম যে এলাকাতে ডিজিজটা আজকে নাই, ৩ বছর পরে দেখা যাচ্ছে ওই এলাকা থেকে আমরা রুগী পাচ্ছি। কেন? কারণ ওই যে মাইগ্রেটরি বার্ডগুলা ওরা তারা টিকটা ক্যারি করে এনে এখানে ডিসপার্স করছে। এবং ওইখানে যখন ১ টা লার্ভা বা নিমস তারা আসতেছে, তখন তারা মেটিং করে অ্যাডাল্ট হয়ে তো তখন ওইখানে উম একটা মাইক্রো নিশ তারা ডেভেলপ করে ওখান থেকে তারা জি। ট্রান্সমিট আমি করছে। আমি আরেকটি বিষয় নিয়ে যদি কথা বলতে চাই, বিশেষ করে কোভিডকালীন সময়ে হুম, 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 পৃথিবীর সমস্ত অণুজীব বিজ্ঞানীরা মানে খুব কন্ট্রিবিউশন করেছেন, অ্যালার্ট ছিলেন মানে যেভাবে বিশেষ করে ভ্যাকসিনের ক্ষেত্রে হুম, 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 অথবা অন্যান্য জায়গাগুলো। এক্ষেত্রে আপনাদের বাংলাদেশের এই পরিস্থিতি সেখান থেকে পর্যবেক্ষণ করেছেন। অফকোর্স। সেখানেও হুম, নিশ্চয়ই হুম, হুম। সাফার করেছেন। এক্ষেত্রে আপনাদের কন্ট্রিবিউশন কেমন ছিল? আমাদের ল্যাবরেটরির কন্ট্রিবিউশন আমি বলব যে ওয়ান অফ দ্য বেস্ট ইন কানাডা। কারণ আমাদের ল্যাবরেটরি থেকে ১ম আমরা ডিটেকশন আ করতে মানে ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে সম্ভব হয়, এবং যেদিন WHO তে জিন ব্যাংকটা জমা দিল, জিন ব্যাংকে জমা হলো সিকোয়েন্সটা, উইদিন 7 ডেজ উই হ্যাড এ টেস্ট রেডি, এবং হোল জিনোম করাও আমরা আমরা করতে পেরেছি। এবং তার ফলে হয়েছে কি আমরা পায়োনিয়ার ছিলাম। ইন টার্মস অফ মলিকুলার ওয়ার্ক, ইন টার্মস অফ সেরোলজি ওয়ার্ক, ইন টার্মস অফ র‍্যাপিড ডায়াগনস্টিক ওয়ার্ক। তো আমার দায়িত্ব ছিল র‍্যাপিড ডায়াগনস্টিকে, যেটা পয়েন্ট অফ কেয়ার টেস্ট আমরা যেটাকে জি, বলি। একেবারেই সরাসরি হ্যাঁ, সরাসরি ১ ড্রপ ব্লাড ব্লাড দিলেই দিয়ে। প্রেগন্যান্সি টেস্টের মতো পজিটিভ নেগেটিভ বোঝা যাবে। তো আমাদের ওইখানে যে কাজকর্মগুলা হয়, আমরা কোয়ালিটিটাকে সবচাইতে বেশি ইম্পোর্টেন্ট দিই। কারণ একজন, যেমন আমাদের বিচার বিভাগে বলে না যে দোষী মানে কেউ জানি, মানে অদোষীকে জানি দোষী না হয়। দোষী না করা। তো সেইজন্য যে ফলস পজিটিভ রেজাল্ট যেন না আসে, ওইটা আমাদের মেইন মানে মানে ক্রাইটেরিয়া, মিশন ফান্ডামেন্টাল ছিল। ক্রাইটেরিয়া থাকে। তো আমার ওই গবেষণাতে আমি দেখলাম যে পয়েন্ট অফ কেয়ার টেস্ট আমি প্রায় ১৭-১৮ টা কিটের টেস্ট ইভালুয়েশন করেছিলাম। যখন ল্যাবরেটরিতে করি ইট ইস ফ্যান্টাস্টিক। হুম, হুম। যখনই ফিল্ড লেভেলে করি তখন দেখা যায় যে সেনসিটিভিটি অনেক কমে কমে যায় যাচ্ছে। এবং ফলস পজিটিভ চলে আসে। তো তখন উই ডিডন্ট রেকমেন্ড, উই সেন্ড কানাডা এভরিথিং, দ্য হেলথ কানাডা, এবং দে ডিডন্ট অ্যাপ্রুভ এনি সিঙ্গল পয়েন্ট অফ কেয়ার টেস্ট। কিন্তু পরবর্তীতে এখন যে অ্যান্টিজেন টেস্ট দ্যাট ইজ গুড, ওকে। এবং এটা উই অ্যাপ্রুভড। এবং মানে একটা কোম্পানি প্রায় ৩০-৪০ মিলিয়ন ডলারের কিট বিক্রি করেছে কানাডাতে। তো বাংলাদেশেও কিন্তু ওই সময় একটা ওই র‍্যাপিড টেস্টের জোয়ার এসেছিল, হ্যাঁ, এবং আই হ্যাড অপরচুনিটি টু হ্যাভ এ টক শো উইথ জাফরুল্লাহ ভাই, যে গণস্বাস্থ্যর, যে উনার সাথে হ্যাঁ। আমি একসাথে কথা বলেছিলাম, এবং আল্লাহ উনাকে বেহেশতে নিক।
এবং ওনার কোম্পানিও একটা পয়েন্ট অফ কেয়ার টেস্ট ডেভেলপ করেছিল এবং আমি ওই ওই এটা বোধহয় 71 টিবি ছিল যতদূর সম্ভব। তো আমি বলেছিলাম যে জাফরুল্লাহ ভাই আপনার কিটি হোক আর সিডিসির হোক যাই হোক, এটা একটা প্রপার ভ্যালিডেশন হতে হবে, প্রপার ইভ্যালুয়েশন হতে রাইট, হবে। রাইট, এবং তারপরে ওই টেস্টটা কি হয়েছে যাই আলটিমেটলি মার্কেটিং হয় নাই, এবং মার্কেটিং হলে দ্যাট উড হ্যাভ বিন ডিজাস্টার। রাইট, শুধু সেটাই। ওনার কিট বলে না, যে কোনো অ্যান্টিবডি বেসড কিট যদি মার্কেটিং হতো, যেটা ডিজাস্টার হয়েছে জার্মানিতে, যেটা ডিজাস্টার হয়েছে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, খুব অনেক দ্রুত আসলে এটা করতে যেয়ে করতে তারা যেয়ে আসলে এটা প্রবলেম করেছে। হয়েছিল। তো ওইটা মনে করি যে আমাদের ল্যাবের একটা মেজর কন্ট্রিবিউশন ছিল। একেবারে খুবই মানে সময়োচিত সিদ্ধান্ত ছিল আমি হুম বলবো। হুম আহ, আমরা যদি আসলে আরেকটু যাই গবেষণার বিষয়ে, যেটি আজকে ছিল গবেষণার পথে আপনার দীর্ঘ পথ চলা, তো রিসার্চের ব্যাপারে কি কি আহ, মানে লেখালেখি বা রিসার্চ এসব বিষয়ে কি রিসার্চের কি কাজ ব্যাপারে করেছেন? আসলে বিদেশে থাকলে হয় কি দেশের জন্য বেশি ফিলটা হয় আর কি। যেমন আমাদের বোধহয় ব্লাডেই ঢুকে গেছে বলে যায় না, যেমন আমার ওয়াইফ মাঝে মাঝে খুব মানে ইরিটেটেড হয় যে সকালবেলা উঠলে আমার যেমন যে কতগুলো নিউজ পেপার না দেখলে ওইটাই প্রথমে খুলি, প্রথম আমার ফার্স্ট পেপার হলো ইত্তেফাক। তো এটা ওই ছোটবেলা থেকে ওই হ্যাবিটটা অভ্যেস। গ্রো করে গেছে। আমি কিন্তু ভ্যানকুভার সান দেখার আগে বা গ্লোব অ্যান্ড মেল দেখার আগে ইত্তেফাক দেখি, ডেইলি স্টার দেখি। রাইট। তো এই 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 ধরনের একটা হয়ে গেছে জিনিসগুলো। তো তখন দেখি যখন খবরগুলো কিছু কিছু খবর দেখি, যেমন I was really hard to see the dengue news, honestly to tell you. Every day I see the children are dying, adults are dying, olds are dying. রাইট। তো আমি একদিন তো রাগ করে একটা এডিটোরিয়াল লিখেছিলাম এবং থ্যাঙ্কস টু ডেইলি স্টার ওরা পাবলিশ করেছিল। আমি লিখেছিলাম যে হাউ মেনি ডেথস ইউ নিড টু টেক অ্যাকশন। মানে এমন খারাপ লেগেছিল। মর্নিংয়ে আমি সকালবেলা শনিবারে উঠেই ওদের 2 ঘন্টার ভিতরে আমি ওটা লিখে পাঠিয়ে দিছি এবং ওরা ছাপিয়েছে। ছেপেছে। তো এই জিনিসগুলো আমি যেমন কন্টেম্পোরারি ইস্যুগুলো নিয়ে লিখি, আমি এডুকেশনের ব্যাপারে লিখেছি যে আমাদের ইউনিভার্সিটি এডুকেশনগুলো বাইরে কেমন, এখানে কেমন, এটার একটা কম্প্যারেটিভ অ্যানালাইসিস করে একটা ভালো পদ্ধতিতে আমাদের যাওয়া জি। উচিত। আমি মাইক্রোবায়োলজিস্টদের সম্বন্ধে, বিশেষ করে নট মাইক্রোবায়োলজিস্ট, বেসিক ক্লিনিক্যাল সায়েন্টিস্টদের কিভাবে হেলথে ইমপ্রিগনেটেড করা যায়, একসাথে কাজ করা যায়, জি। সেটার সম্বন্ধে লিখেছি। তো যে জিনিসগুলো আমি ওখানে দেখেছি যে ভালো ফল বয়ে আনছে, আনছে। ওই জিনিস মেসেজগুলো আমি এখানে পৌঁছাইতে চেয়েছি যাতে এখানকে সেই ফলগুলাকে তারা ক্যাপচার রাইট। করে নিজে আমরা জানি সেই জিনিসটাকে উপস্থাপন করে মানুষের কাজে লাগাতে পারি। দ্যাট ওয়াজ মাই হোল হার্টেড উইশ। আমার কোনো ভাই বোন মাইক্রোবায়োলজিস্ট নাই বা বায়োকেমিস্ট আচ্ছা। নাই যারা চাকরি করে রাইট। তাদের জন্য। I wanted to write it because that to help our রাইট। people. এই যে কমিউনিকেশন বা নলেজ শেয়ারিং এর যে বিষয়টি বা হেলথ কমিউনিকেশন, এই জায়গাটিতে কিন্তু আসলে একটি গ্যাপ বা আমি বলবো যে হুম, হুম। বড় একটা পার্থক্য রয়ে গেছে। এই বিষয়ে আসলে আপনি লেখালেখির মাধ্যমে হোক, সচেতনতা তৈরির মাধ্যমে হোক এবং গবেষণার মাধ্যমে সেটি পূরণ করার চেষ্টা করছেন বলে আমি বিশ্বাস করি। একই সঙ্গে আমি জানতে চাই যে ডেঙ্গির ব্যাপারে একটা কথা বললেন। ডেঙ্গির বিষয়ে আসলে একটু ২ যুগের বেশি আমরা হুম, হুম। সাফার করছি। তো আসলে কেন আসলে এখন পর্যন্ত কোনো একটি নির্দিষ্ট গবেষণা বা আসলে প্রতিরোধের একটি উপায় বের হলো না? ডেঙ্গুর কিন্তু অনেক কিছু আছে, কিন্তু আমরা ওই ওই যে যে জিনিসটা বললাম যে আমাদের, আমি যেটা মনে করি যে আমি সব জায়গায় একটা কথা বলি যে 3C, যে কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন এবং কনসিস্টেন্সি, এই ৩টা জিনিস একসাথে থাকতে হবে, নাইলে হবে না। আমরা যখন ওই লোকজন মারা যায় তখন দেখা যায় একটু মিডিয়াতে সোচ্চার হই, যে একটু নরম হয়ে যায় তখন বলে যায় মানে ঠিক হয়ে এবার গেছে, যেটা হলো আরকি, হয়ে এখন গেল, একটু হ্যাঁ। প্রকোপ কমে কিন্তু গেছে, এখন আবার কিন্তু আমাদের ওখানে আমি যেটা বললাম যে এবার আমরা একটা একটা ক্লাস্টার অফ একটা 3 পেশেন্টের একটা ক্লাস্টার পেয়েছি। হুইসলার এরিয়া একটা এরিয়া আছে, ওই এরিয়াতে তাদের স্নোশু হেয়ার ভাইরাস হয়েছে, যেটা নিউরোলজিক্যাল সিমটম করে। তো নিউরোলজি মানেই হসপিটালাইজ বিগ নিউজ। তো সেটা হয়ে গেছে গত সিজনে। আমরা কিন্তু তখন থেকে কন্টিনিউয়াসলি কাজ করছি যে আমরা এই সিজন আসার আগে আগেই। হোয়াট উইল ডু। তো আমরা যেমন সার্ভিলেন্সের প্ল্যান করেছি, আমরা অ্যাডাল্টিসাইডিং, লার্ভিসাইডিং, যত কিছু করতে হবে সেগুলো প্ল্যান করেছি। তারপরে আমরা আর কি কি রিসার্চ করা যাবে, কি কি গ্র্যান্ট লেখা যাবে, এভরিথিং উই প্ল্যানড আউট। কিন্তু এখন এই জায়গায় বসে আছি আমরা, আর চুপচাপ কিছু নাই। বসে আছি, নাথিং। তারপর যখন হবে হসপিটালগুলা ইনান্ডেটেড হয়ে যাবে, তখন আমরা চিল্লাচিল্লি শুরু করে দিব। সেটি। সেই তো বিষয়ে আপনার আসলে আমার মনে হয় যে আরো কিছু তো সেইটা আমি বলবো যে আমাদের আসলে এইটা রিয়েলি এটা ভেরি পেনফুল টু সি, মানে থাউজেন্ডস অফ ডেথ এভরি ইয়ার ফর নো রিজন। চিলড্রেন অফ 5 years এজ আর ডাইং, ইট ইজ টোটালি অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল। এইটার জন্য সিস্টেমেটিক ওয়ে আমাদেরকে প্রসেস করতে বের হবে, করতে হবে। আদারওয়াইজ হবে না। আমি এই ব্যাপারে আপনার সহযোগিতা চাইবো। যদি আসলে হুম, হুম, আমাদের হুম, সাথে কোলাবোরেট করে যদি হুম, হুম, একটা
পার্মানেন্ট কোনো সলিউশন তৈরি করা যায়। আমি একেবারেই সংক্ষেপে শেষ দিকে চলে যাচ্ছি যে রিকগনিশন অ্যান্ড রিওয়ার্ড। হুম, হুম। আপনি ফেলো দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেস, ফেলো বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেস, মানে এটি ভীষণভাবে আমাদের জন্য আনন্দের। ফেলো বিশেষ করে দ্য ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্সেসের আমি ফেলো হওয়াটা নিশ্চয়ই একটা গর্বের বিষয়। এই বিষয়টি যদি একটু বলতেন। আমি আমি প্রথমেই বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সকে আমার হার্টফেল্ট থ্যাংক ইউ জানাই যে আমাকে রেকগনিশন করার জন্য, এবং ইনফ্যাক্ট বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সে থেকে আমাকে নমিনেশন দেওয়া হয় ওয়ার্ল্ড একাডেমি অফ ওয়ার্ল্ড সায়েন্সে, সায়েন্সেস। এবং ওনারাও একসেপ্ট করেছেন। আমি আই এম ভেরি হাম্বল। এবং আসলে একা তো কিছু জীবনে হয় না। আমি মনে করি আমার আজকের এই পজিশনে আসার থেকে প্রথমেই যেটা বললাম যে আমার ওয়াইফ তো সারাক্ষণই জি, আমার সাথে আছে। এছাড়াও আমি মনে করি থাউজেন্ডস অফ পিপল আর সাপোর্টিং মি টু কাম রাইট। আপ টু দিস পজিশন। এটা একজন আমাকে দিয়ে কিছু হয় না। আমার ল্যাবরেটরিতে প্রায় ৩০ জনের মতো টেকনোলজিস্ট, সায়েন্টিস্ট, রিসার্চার আছে। ওদের জি, কাজকর্মগুলা দিয়েই জি। কিন্তু আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি একেবারেই। আরকি। আমরা সেই কথাটি আসলে আপনার কৃতজ্ঞতা থেকে বুঝতে পারছি। আমি একদম সর্বশেষ যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে, বাংলাদেশের যারা তরুণ গবেষক, যারা আসলে অণুজীব বিজ্ঞানী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চায় বা অন্যান্য জায়গায় গবেষণা করছে, তাদের জন্য যদি কিছু পরামর্শ আপনি দিতেন বা একটি স্বপ্নের মতো যদি কিছু হুম, হুম, করা হুম। যায়, এটির বিষয়ে আপনার পরামর্শটা কি? আমি মনে করি যে বাংলাদেশে যারা সায়েন্টিস্ট, এখন ইয়াং সায়েন্টিস্ট যারা আছে, এদের চিন্তাভাবনা আমাদের চাইতে অনেক উন্নত। আমি মনে করি মানে আমরা তো অনেক পুরানো হয়ে গেছি। এদের ধ্যান ধারণা চিন্তা অনেক উপরে। কিন্তু তাদেরকে কাজ করতে হবে। শুধু চিন্তার ভিতরে রাখলেই হবে হবে না। না। কাজ করতে হবে, এবং এখানে মানে প্রতিটা সাবজেক্টেই কাজ করার অনেক অপরচুনিটিস আছে। বিশেষ করে মাইক্রোবায়োলজিতে। ইনফ্যাক্ট আপনি যেটা বললেন যে এই যে ভেক্টর বর্ন ডিজিজ, যে মশা, এই রাইট। মসকিটোই কিন্তু ৭ থেকে ১০ টা ডিজিজ বাংলাদেশেই ট্রান্সমিট করে। বাংলাদেশি ট্রান্সলেট। যেমন আমি যদি নাম ধরি, ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া। চিকুনগুনিয়া, জি, নিপা, জি, জি, জি। ম্যালেরিয়া, আরো অনেক ডিজিজ আছে যে ট্রান্সমিট করে শুধুমাত্র মশা। এইটা নিয়েই যদি আমরা গবেষণা করি, we can do lots of work। এবং এই মশার সম্বন্ধে কাজ করতে গেলে দেখেন কতগুলা জিনিস, এপিডেমিওলজিস্ট লাগবে, মাইক্রোবায়োলজিস্ট লাগবে, এন্টোমোলজিস্ট লাগবে, তারপরে বায়োস্ট্যাটিস্টিশিয়ান লাগবে, ম্যাথমেটিশিয়ান লাগবে, মডেলার লাগবে, একাডেমিক্স লাগবে, সোশ্যাল সায়েন্টিস্ট ইজ এ ইনর্মাস অপরচুনিটি। আমরা আমরা কাজ করতে পারি, এবং সবাই মিলে যদি আমরা জিনিসটাকে ট্যাকেল করি, আমরা মস্কিটো ইলিমিনেট করতে পারবো না, দ্যাট ইজ অ্যাবসার্ড। রাইট। কিন্তু আমরা মস্কিটো কন্ট্রোল করতে পারবে। কন্ট্রোল করে একটা সাস্টেনেবল লেভেলে আনতে পারবো, যেখানে নোবডি উইল ডাই, জি। সামবডি মাইট গেট ডেঙ্গি, বাট দে উইল নট অ্যাট লিস্ট ডাই। এট লিস্ট অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মোর্শেদ আপনার এই সর্বশেষ রিমার্কসটির জন্য। নিশ্চয়ই আমাদের তরুণ সমাজ যারা গবেষক রয়েছে তারা এই ব্যাপারটিকে গুরুত্বের সাথে নেবে এবং ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আবারও আমাদের সাথে। আপনাকে অনেক 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 ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আনার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ডক্টর মোহাম্মদ মোর্শেদ একজন অণুজীব বিজ্ঞানী হিসেবে আজকে যার যে অর্জন, সেই বিষয়ে আমরা কথা বলেছি। আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ একটি কথা উনি বলেছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশের সাথে আমরা যে রোগগুলো নিয়ে প্রতিনিয়ত আমরা ভুগছি সে বিষয়গুলোতে আরও বিস্তর গবেষণা হওয়া উচিত। বিশেষ করে মশা নিয়ে যদি গবেষণাটি আরও লাইমলাইটে আসে এবং তার মাধ্যমে যে ৭-৮টি রোগ ছড়ায়, এটি কিন্তু গুরুত্বের সাথে বিবেচিত হবে এবং ডেঙ্গু নিয়ে প্রতি বছর আমরা অনেক সাফারিংসের মধ্যে পড়ছি। এটি থেকে মানুষ মুক্তি পাবে, মৃত্যু থেকে মুক্তি পাবে। সবার জন্য শুভকামনা থাকলো, ভালো থাকবেন।